সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে বসে আজকে আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদের সবাইকে বাইদিয়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাস তোমরা মনোযোগী হবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে চলো আমরা ক্লাসে যাই। তোমাদের সবাইকে আবারও বাইদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় প্রথম। বিষয় বীজগণিত, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, একটি অ্যানিমেশন দেখি এবং তাদের সাথে পরিচিত হই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। এই সংখ্যাগুলোকে আমরা কি নামে চিনি? নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেট আমরা n দিয়ে যখন প্রকাশ করি তখন এগুলো আমরা লিখি। আবার এর আরেকটি নামও আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা দেখি -1 -2 -3 -4 -5 এভাবে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা গণিতে ব্যবহার করি, কিন্তু এই সংখ্যাগুলোর একটা নাম আছে। নিশ্চয়ই তোমরা কেউ কেউ জানবে বা আগেই পরিচিত। সংখ্যাগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখি 0 +-1 +-3 +-4 +-5 এভাবে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা গণিতে ব্যবহার করি।
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় আমরা এগুলো ইউজ করি। তো সেক্ষেত্রে এই সংখ্যাগুলোকে এক নামে আমরা কি ডাকতে পারি? এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা একটু আগে যে সংখ্যাগুলো দেখলাম, তাছাড়াও কিছু সংখ্যা এখানে আছে। সব আমরা একসাথে দেখতে পাই। এদিকে -7/2, -3, -2, -1, -1/2 এভাবে তোমরা দেখতে পাচ্ছ দশমিক ভগ্নাংশ আছে, আ সসীম, এটা আ অসীম, এরকম আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি। কোনটা অসীম আবৃত, কোনটা অসীম অনাবৃত। তো এই সংখ্যাগুলো সব মিলিয়ে আমরা আ আসলে যত সংখ্যা সম্পর্কে ধারণা পাই, সে সংখ্যাগুলোকে এক কথায় কি বলতে পারি? আসলে দেখি বাস্তব বা চিন্তা জগতের অনেক ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলির ব্যবহার দেখতে পাই বিষয়ভিত্তিক এদের সুনির্দিষ্ট ব্যবহার, ফলে গণিত জগৎ ফিরে পায় তার বাস্তবতা। গণিতের হিসাব নিকাশে এই সংখ্যাগুলির ব্যবহার তাই অনস্বীকার্য। এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বলতে পারছো এই সংখ্যাগুলোকে আমরা কোথায় কি বলতে পারি? আসলে এটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আমরা গণিতে যে সকল সংখ্যা বিভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করি, এগুলোকে আমরা এক নামে বলতে পারি। সব সংখ্যাগুলোকে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা বাস্তব সংখ্যা কি তা বলতে পারবে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে, বাস্তব সংখ্যার ধারণাকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। একটু আগেও বলেছি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। তাহলে স্বাভাবিক সংখ্যা নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো ন্যাচারাল নাম্বার কোনগুলো। 1, 2, 3, 4 এভাবে অসীম পর্যন্ত আমরা যে নাম্বার ব্যবহার করি, যে নাম্বারগুলো পাই, সেগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট অসীম পর্যন্ত ইত্যাদি সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, এটা আমাদের মনে রাখতে হবে। প্লাস 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলবো। তবে মনে রাখতে হবে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তবে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা যদি একটু ক্লাসিফিকেশন করি, তাহলে এর মধ্যে দেখতে পাই নিশ্চয়ই শিক্ষার্থী, এটা অনেক নিচু ক্লাসের ধারণা। বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি কি, কি? অবশ্যই বলতে পারবো বিজোড় সংখ্যাগুলো এখানে 1, 3, 5, 7 এভাবে অ অসীম পর্যন্ত যে বিস্তৃতি আছে এর মধ্যে অসংখ্য বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা খুঁজে পাবো। জোড় স্বাভাবিক সংখ্যাগুলো কি, কি? এগুলো আমরা অবশ্যই পারবো। তাহলে এরকম স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় স্বাভাবিক সংখ্যা আছে, আ আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা অবশ্যই এগুলো জেনেছি নিচের ক্লাসে, তারপরেও বলি। যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই বা উৎপাদক নাই, সে সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি।
তো এখানে আমরা 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তবে মনে রাখতে হবে ১ কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেননা যেহেতু মৌলিক সংখ্যার সংজ্ঞায় আছে কি ১ এবং ওই সংখ্যা এই ২ টা গুণনীয়ক থাকতে হবে। কিন্তু ১ এর অনলি ১ এটাই অর্থাৎ 1 ই তার গুণনীয়ক। একটা গুণনীয়ক হলে হবে না। এজন্য 1 কে আমরা আ মৌলিক সংখ্যা বলব না। বিশেষ সংখ্যা হিসেবে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। যৌগিক সংখ্যাগুলো এখানে কি? অর্থাৎ মৌলিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো আছে যে ১ এবং ওই সংখ্যা ছাড়া অধিক গুণনীয়ক যে সকল সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলব। কোন বইতে যৌগিক সংখ্যাকে অমৌলিক সংখ্যা হিসেবে লেখা আছে। প্রিয় শিক্ষার্থী এখানে যেন আমাদের বিভ্রান্তি না হয়। যৌগিক এবং অমৌলিক একই অর্থ বহন করে। এরপরে আমরা আসি ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য অপেক্ষা বড় নিশ্চয়ই বুঝতে পারছো। শূন্য থেকে বড় 1 থেকে একেবারে আহ, এখানে অখণ্ড সংখ্যার না শুধু ভগ্নাংশ এখানে অনেক সংখ্যা আছে অর্থাৎ রেঞ্জটা হচ্ছে শূন্য থেকে বড় অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা বলি। যেমন উদাহরণে কিছু এখানে দেখানো হয়েছে 1, 2, হাফ, 3/2, √2, 0.634, 0.35 এটা আবৃত অসীম দশমিক ভগ্নাংশ 5.7318 এটা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এভাবে সব সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক পজিটিভ নাম্বার যেটা ধনাত্মক সংখ্যা। এবার আছে ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার। শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। প্রিয় শিক্ষার্থী এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে শূন্য কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনোই সংখ্যা নয়। তাই শূন্য থেকে ছোট সেগুলো ঋণাত্মক, শূন্য থেকে বড় সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আমরা কিছু উদাহরণ দেখি -1, -2, -half, -3/2, -√2, -0.423, -0.62 এটা আবৃত দশমিক অসীম দশমিক ভগ্নাংশ আবৃত। এভাবে অনাবৃত একটি দেওয়া আছে। অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে শূন্যকে যদি ধনাত্মক সংখ্যার দলে নেওয়া হয় তখন আলাদা একটা নাম হবে তার, সেটা হচ্ছে যে অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। যেমন আমরা এখানে দেখি শূন্য আছে এবার এবং ধনাত্মক সংখ্যাগুলো আছে। এ শূন্য ধনাত্মক সংখ্যার সঙ্গে যোগ দিলে আমরা তাকে ধনাত্মক সংখ্যা বলবো না, যেহেতু 0 বা শূন্য এটা ধনাত্মকও না ঋণাত্মকও না। ধনাত্মক সংখ্যার সঙ্গে শূন্যকে যখন বিবেচনা করব তখন আমরা এই শূন্য সহ ধনাত্মক সংখ্যার সেটকে বলবো কি অঋণাত্মক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী এবার আমরা পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক, এতক্ষণে আমরা যেটা আলোচনা করলাম ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ যদি ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে আমরা ধরে নিই তাহলে এই সকল সংখ্যাগুলোকে এক কথায় পূর্ণ সংখ্যা বলা হয়।
পূর্ণ সংখ্যাগুলি কি কি? নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছো পূর্ণ সংখ্যাগুলো কি কি। ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশন নাম্বার। পি ও কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক অর্থাৎ এক এবং ভিন্ন এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, এরকম। পি ও কিউ পরস্পর সহমৌলিক। এখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ নট ইকুয়াল টু 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয়, যেমন 1/2, 3/2, -5/3 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি, 1/2 এখানে 1 আছে পি এর স্থলে এবং 2 আছে কিউ এর স্থলে। যদি কিনা কিউ এর মান 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। 0 কে দিয়ে কোনো কিছু ভাগ করলে অসংজ্ঞায়িত হয়। আবার যদি কিউ এর মান 1 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যা হয়। এই জন্য শর্তে আছে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1। এই শর্ত ফিলআপ করলেই পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। পি ইজ লেস দ্যান কিউ শর্তের ভগ্নাংশের নাম কি? অর্থাৎ এখানে পি যদি ছোট হয় আর কিউ যদি বড় হয়, পি হচ্ছে লব, কিউ হলো হর। পি এর মান যদি ছোট হয় আর কিউ এর মান যদি বড় হয়, তাহলে আমরা এই ভগ্নাংশকে কি বলি? লব ছোট, হর বড়, এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। পি ইজ গ্রেটার দ্যান কিউ, সেক্ষেত্রে যদি পি বড় হয় এবং কিউ যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর কিউ ইজ ইকুয়াল টু 1 শর্তের জন্য ভগ্নাংশটি কি হয়? তখন পূর্ণ সংখ্যা হয়ে যায়। অর্থাৎ কিউ 1 হলে 1 কোনো পূর্ণ সংখ্যার হরে হরের অংশে 1 উজ্জ্ব থাকে, অর্থাৎ এখানে 1 হলে সে পূর্ণ সংখ্যা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এবার মূলদ সংখ্যা। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এখানে
কিউ 0 হতে পারবে না, অন্য সকল সংখ্যা হতে পারবে। 3/1 অর্থাৎ 3 অর্থাৎ যেকোনো পূর্ণ সংখ্যাই সে মূলদ সংখ্যা। 11/2 মূলদ সংখ্যা, এটাকে আমরা 5.5 লিখতে পারি, অর্থাৎ দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা। সুতরাং সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা হবে মূলদ সংখ্যা। যে শিক্ষার্থী, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো আমরা একটু জেনে নিই। অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ গ্রেটার দ্যান 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন √2, এটা আমরা 1.414213 অসীম পর্যন্ত পাই। আবার √3 সমান 1.732, এভাবে রেজাল্টটা অসীম পর্যন্ত পাওয়া যায়। √5/2, এটারও রেজাল্ট অসীম পর্যন্ত আসে দশমিকের পরে, ইত্যাদি অমূলদ সংখ্যা। এই সকল সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এই জন্যই সেই সকল সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে কখনো প্রকাশ করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একক কাজ দেওয়া হয়েছে। তোমরা মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে, পরবর্তীতে একা একা এটা চেষ্টা করবে। প্রশ্নটা দেখো, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ এবং কেন, এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। দ্রুত ধরে রাখার জন্য আমি তোমাদের বলছি মোবাইলে একটা স্ক্রিনশট দিতে, তাহলে সহজে সংরক্ষণ করতে পারবে। দশমিক ভগ্নাংশ সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে কে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3 মূলদ সংখ্যা, এটাকে দশমিক আকারে আমরা এভাবে লিখতে পারি। এটাও মূলদ সংখ্যা, এটাকে 2.5 লেখা যায়। 10/3, 3.33, এটা অসীম পর্যন্ত লেখা যায়, দশমিকে প্রকাশ করা যায়। এইগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সীমিত হলে এদেরকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলি, অর্থাৎ দশমিকের পর অঙ্ক সংখ্যা সীমিত, সেক্ষেত্রে এই দশমিক ভগ্নাংশকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। যেমন 0.76, 7.76368, 65.54307, এগুলো দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত। অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.4537 এখানে অসীম পর্যন্ত আছে, এটা বুঝে নিতে হবে। 5.7764, এরপর অঙ্ক সংখ্যা অসীম পর্যন্ত। এরকম পরবর্তী আর একটা ভগ্নাংশ দেওয়া আছে যার অঙ্ক সংখ্যা সীমিত নয়। এই সকল দশমিক ভগ্নাংশকে আমরা বলি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি হলে এদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ
যে সকল ভগ্নাংশ সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত নয়, তবে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটে, সে সকল সংখ্যাগুলোকে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা বলি। অসীম আবৃত যে সকল দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি হলে এদেরকে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলি। আর যদি দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম, তবে অঙ্কগুলোর মধ্যে নির্দিষ্ট অঙ্কগুলো পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে এদেরকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলবো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে যে সংখ্যাগুলো সম্পর্কে আলোচনা করলাম, এদেরকে এক কথায় কিন্তু আমরা বলি সকল সংখ্যাকে, এর আগে প্রথমে বলেছি যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলবো। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন এখানে সব ধরনের সংখ্যা এখানে আমরা দেখতে পাই। এই সকল সংখ্যাকে এক নামে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলি। তোমাদের আরেকটি একক কাজ, এতক্ষণে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলাম। সে সকল সংখ্যার এখানে ক্লাসিফিকেশনটা তোমরা করবে। বিশেষ করে এই ছকটি এভাবে তোমরা খাতায় আঁকবে এবং বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসটা করবে। তবে এখন সুবিধার জন্য আমরা একটু দেখে নিই কিভাবে বাস্তব সংখ্যা প্রধানত দুই ভাগে ভাগ করা আছে। একটি হলো কি মূলদ, অন্যটি অমূলদ। এরপরে মূলদ সংখ্যা শাখা প্রশাখা অনেক, কিন্তু অমূলদ সংখ্যাটা শর্ট। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা আছে, পূর্ণ এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এবারে পূর্ণ সংখ্যা আমরা একটু আগে দেখেছি পূর্ণ সংখ্যা কোনগুলো, জিরো সহ প্লাস মাইনাস সকল সংখ্যা। তাহলে জিরো আর কিছু আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিছু আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তিনটি শ্রেণীতে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে পারি, ধনাত্মক, জিরো, ঋণাত্মক। যে শিক্ষার্থী, জিরো, ধনাত্মক এবং ঋণাত্মক কোনো ক্যাটাগরিতেই যাবে না, এটা আমরা যেন মনে রাখি। তবে জিরো সহ ধনাত্মক ঋণাত্মক সবাইকে নিয়েই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে তাহলে আমরা তিন ক্যাটাগরি পাই। আবার ধনাত্মক সংখ্যার মধ্যে কি কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা দেখেছি, যৌগিক সংখ্যা দেখেছি। আবার সেখানে আমরা ওয়ান, তাকে যৌগিক মৌলিক কিছুই নাম দিতে পারি নাই, তাহলে সে স্বতন্ত্র সংখ্যা, বিশেষ সংখ্যা হিসেবে থাকবে। শিক্ষার্থী, আগে আমরা ভগ্নাংশটা এখানে দেখে নিই। ভগ্নাংশ হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আমাদের আগের আলোচনাটা একটু দেখে নিই, মৌলিক, ওয়ান এবং যৌগিক। এবার আমরা দেখি এখানে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আর দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে সসীম, অন্যটি হলো অসীম। অসীমের মধ্যে আমরা দেখতে পাই অসীম আবৃত, অসীম অনাবৃত। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ, অসীমের মধ্যে অসীম আবৃত, অসীম অনাবৃত। এই অসীম অনাবৃত যেটা, এটাই হলো অমূলদ সংখ্যা। কিন্তু শিক্ষার্থী, আমরা এই তীর চিহ্নটা আসলে এখানে এসে অমূলদ সংখ্যায় যাবে। এগুলো কিন্তু আমরা সবই মূলদ সংখ্যা হিসেবে ব্যবহার করবো। এই তীর চিহ্নটা আসলে এখানে হওয়া উচিত, তোমরা ঠিক করে বুঝে নেবে। আরো একটি কাজ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, পরবর্তীতে নিজে নিজে চেষ্টা করবে। 0 √2
2 √3 এই কয়েকটি বাস্তব সংখ্যা এখানে দেওয়া আছে। এর মধ্যে মূলদ ও অমূলদ সংখ্যাগুলি চিহ্নিত করো। 0 ও √2 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √2, √3 এবং √8 কেন অমূলদ সে সম্পর্কে লিখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণে পাঠ থেকে যদি কিছু শিখতে পারি তাহলে এখন আমরা বুঝতে পারবো যে আমরা শিখতে পারছি কিনা। কিছু প্রশ্ন, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি, নিশ্চয়ই এটা না। ঠিকই বলেছ, এখানে স্বাভাবিক সংখ্যা 4। উত্তরটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে আছে সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। আমরা দেখেছি যে সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, এটা সঠিক। প্রত্যেক পূর্ণ সংখ্যাই একটি মূলদ সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যাকেই 2টি পূর্ণ সংখ্যার অনুপাতেই লেখা যায়, আর যে সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে সেটাই মূলদ সংখ্যা। তাহলে 2 নম্বর সঠিক। সকল মূলদ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। সকল মূলদ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে আমরা 1, 2, 3 নিশ্চয়ই ধরতে পারছো এই তিনটাই সঠিক এর মধ্যে পড়ে। তাহলে সঠিক উত্তর কত নাম্বার? আমরা উত্তরটা দেখে নিই। এবার একটি প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 5 নং প্রশ্নের উত্তর। উপরে দেখো √2, √5/3, 0.5, উপরে আবৃত দশমিক ভগ্নাংশ এটা 7.5। প্রথম ও দ্বিতীয় পদ দুটির গুণফল কত? প্রথম ও দ্বিতীয় √2 গুণন √5/3। প্রিয় শিক্ষার্থী, রুট জাতীয় সংখ্যা লবের অংশে এখানে নিচে ঘরের অংশে কিছু নাই, অর্থাৎ অনুজ্জ আছে। √2 √5 গুণে √10 হয়, আর হরের অংশে 3 থেকে যায়। ফলে ওটাকে আমরা প্রসেসিং করে এভাবে লিখতে পারি 1/3 √10। তাহলে উত্তর এটাই সঠিক, নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, √5/3 ভাগ 0.5 উপরে পৌনঃপুনিকের চিহ্ন আছে, এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এ ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করি? ভাগ চিহ্নকে প্রথমে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কত হবে? 5/9। এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে যদি উল্টায় দিই তখন কি লিখতে পারি? 5/9 9/5। 9 এর সঙ্গে যদি আমরা 3 কাটাকাটি করি তাহলে 3 হয়। তাহলে 3√5 এর সাথে গুণে 3√5/5, 3√5/5। এখানে আমরা পেয়ে গেছি সঠিক উত্তরটা। (0.5) এরপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, এটা আবৃত দশমিক ভগ্নাংশের সামান্য ভগ্নাংশে কোনটি? নিশ্চয়ই তোমরা এটা এখানে এই প্রশ্নের মধ্যেই পেয়ে গেছো। তাহলে 5 কত হবে? 9। তোমরা একটি বাড়ির কাজ এখানে আছে, দেখো 0.2 √3 √5 তিনটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংজ্ঞা দাও। প্রশ্ন, √3 এবং 0.2 এর মধ্যে একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √5 অমূলদ সংখ্যা কেন? যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তাহলে বাড়ির কাজটা তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি।